বিসমিল্লাহির। আচ্ছা, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। হ্যাঁ, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের জন্য যে বিষয়গুলো দরকার হয় এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনাটা দেখি কি আলোচনা করা যায়। সর্বপ্রথম যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, জি, এটা হলো আমাদের যেটা স্ক্রিন বা যে বিষয়টা আছে এটা হলো আপনার ইন্টারনাল কন্ট্রোল যে বিষয়টাকে বলে। এই ইন্টারনাল কন্ট্রোলের ক্ষেত্রে আসলে পাওয়া যায়। তো এখানে আমরা ফ্রড, ইন্টারনাল কন্ট্রোল এবং ক্যাশ, এই যে তিনটা বিষয় আছে, এই তিনটা বিষয়ের উপরে আসলে এটার আলোচনা। তো আমরা যদি ফ্রড, ইন্টারনাল কন্ট্রোল এবং ক্যাশের বিষয়গুলো দেখি তাহলে বুঝতে পারবো যে আসলে আলোচনাগুলো কোথায় এবং কীভাবে আসতেছে। এখানে একটা চার্ট দেখেন যে আসলে আমাদের ইন্টারনাল কন্ট্রোল বা আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয় থাকে না, ফ্রড থাকে, সে ফ্রডগুলোকে আমরা কীভাবে প্রতিহত করতে পারবো তার জন্য কিছু ইন্টারনাল কন্ট্রোল থাকে। আমাদের আগে একটা প্রবাদ আছে না যে আগে ঘর সামলাইতে হয় তারপরে বাইরের সবাইকে সামলাতে হয়। তো ঘর সামলানোর যে পদ্ধতিগুলো এটাকে আসলে অনেক সময় ইন্টারনাল কন্ট্রোল এবং ক্যাশ কন্ট্রোলের যে বিষয়গুলো আছে, এই তিনটা জিনিস মিলেই মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা, সেটা হলো আমাদের ফ্রড, ইন্টারনাল কন্ট্রোল এবং ক্যাশ। এর ভেতরে ফ্রড কি, বিভিন্ন জিনিস এগুলো নিয়ে আলোচনা হালকা পাতলা আমরা দেখতে পারবো। তবে সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের একটা বিষয় হলো আমাদের অনেক সময় দেখা যায়, বিশেষ করে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের প্রধান সমস্যা হচ্ছে টাইম ল্যাগস। টাইম ল্যাগস মানে কি বোঝেন? টাইম ল্যাগস, টাইম ল্যাগস বলতে সাধারণত বোঝায় যে হচ্ছে মানে সময়ের যে কি স্বল্পতা বা সময়ের যেগুলো কারণে হচ্ছে কি যে সময় পাচ্ছে না, সময় না পাওয়ার কারণে যে সমস্যাগুলো, এটাই হচ্ছে মূল জিনিস। মনে করেন এটা হচ্ছে কি মাস? মে মাস, তাই না? মে আমরা যদি ধরি 1 তারিখ, আচ্ছা মে মাসের আজকে কত তারিখ? আজকে হচ্ছে 3 তারিখ, 2 তারিখ, আজকে হচ্ছে কি বার? শুক্রবার। গতকাল কি বার ছিল? গতকাল ছিল বৃহস্পতিবার। হ্যাঁ, তার মানে মে মাসের 1 তারিখে ছিল হচ্ছে থার্সডে, তাই না? এই একটা, এবং দেখেন এপ্রিল 31st 2014, এই লাস্টে ছিল হচ্ছে ওয়েডনেসডে। এখন মনে করেন আপনি ব্যাংকে এই দিনে হয়তো একটা চেক জমা দিয়েছেন, হয়তো বা ডিপোজিট চেক, চেক মানে কি? সিএইচ ইসিকে সিএইচ ডাবল সিএইচ এ কে হবে, সিকে সিএইচ এ সিকে হবে। এইটাই হবে চেক, সিসিসি। এই চেকের বিষয়টা হলো মনে করেন আপনি চেক জমা দিয়েছেন কত তারিখে? এপ্রিল 31 তারিখে। এখন 31 তারিখে আপনি মনে করেন এই চেকটা জমা দিয়েছেন, কিন্তু ব্যাংকটা আপনি মনে করেন এই দিন জমা দিয়ে ব্যাংকে কি করছেন? ব্যাংকের অ্যামাউন্টটা বাড়াই রাখছেন। বুঝতে পেরেছেন? এখন একটা জিনিস লক্ষ্য করেন, ওই ব্যাংকের ওই চেকটা 31 তারিখে তো ব্যাংক জমা করতে পারে না। মনে করেন যার চেক মে মাসের 1 তারিখে হচ্ছে বৃহস্পতিবার, না? জি স্যার। এখন মে মাসের 2 তারিখে হচ্ছে কি বার? ফ্রাইডে। আর 3 তারিখে কি বার? স্যাটারডে। তার মানে 4 তারিখে এসে হচ্ছে ব্যাংক করতেছে সানডে। বুঝতে পারছেন? জি স্যার। এখন বিষয়টা হলো আপনি যখনই 31 তারিখে একটা চেক ডিপোজিট করতেছেন, হয়তোবা এই চেকের মূল্য হচ্ছে 20,000 টাকা। এখন এই 20,000 টাকা কিন্তু আপনার ওই যে ক্যাশ বুক, আমরা যে নগদান বই করছি না? জি জি, নগদান বই, এই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কিন্তু ওই নগদান বইয়ের ব্যাংক কলাম এবং মনে করেন যে আপনার সিম্পল যে ব্যাংকের যে স্টেটমেন্ট আছে, এই দুইটার ভিতরে মিলকরণ করতে হয়। আমরা নগদান বই করছি না? নগদান বইয়ের মধ্যে কিন্তু একটা ব্যাংক কলাম থাকবে, ওই ব্যাংক কলামের ওই ব্যালেন্স, ঠিক আছে? আরেকটা
বা ব্যাংক স্টেটমেন্ট অনুসারে আপনার কি ওই ব্যাংক যারা হচ্ছে ব্যাংকের কর্তৃপক্ষ ওরা কি এই চেকের টাকা কালেক্ট না করে আপনার ক্যাশের সাথে যোগ করে দিছে? কোন কথা বুঝুন, আপনি 31 তারিখে একটা চেক জমা দিয়েছেন ব্যাংকে, চেকটা জমা দিলে আপনি যখন জমা দিবেন ওই জমা দিচ্ছেন যখন তখন নগদান করে কি করতেছেন, নগদান করে আপনি কিন্তু ব্যাংক ঘরের পরিমাণ বাড়াই দিচ্ছেন, যে আমি কি করতেছি ব্যাংকে 20,000 টাকার একটা চেক জমা দিয়ে দিলাম। এখন ব্যাংকের যারা কর্তৃপক্ষ আছে ওরা কি ওই চেকের টাকা কালেক্ট না করা পর্যন্ত আপনার অ্যাকাউন্টে বা আপনার ব্যালেন্স বাড়াবে? বাড়াবে না। তো এই কারণে যখন আপনার মনে করেন এপ্রিল 31 তারিখে আপনি ব্যাংকে একটা চেক জমা দিয়ে আপনার নগদান করে ব্যাংক কলাম বাড়িয়ে দিলেন, কিন্তু পাস বইতে কিন্তু ওই ব্যাংকের কলামে ওই টাকা বাড়বে না, কারণ যতক্ষণ পর্যন্ত ব্যাংক আপনার পক্ষ থেকে আপনার পক্ষের হয়ে ওই টাকা কালেক্ট না করতে পারবে ততক্ষণ পর্যন্ত ব্যাংক ওই টাকা কি করবে না, বাড়াবে অ্যাড করবে না। তো দেখা যাচ্ছে এই এপ্রিল 31 তারিখে এসে যখন আমরা কি করতেছি মানে এই মাসের মান্থ ক্লোজিং আসতেছি, তখন দেখা যাচ্ছে যে আমাদের ক্যাশ বুক, এই ক্যাশ বুকে দেখা যাচ্ছে যে আমাদের কত টাকা ব্যাংক কলামে বেশি দেখাচ্ছে হচ্ছে কত টাকা, 20,000 টাকা, 20,000 টাকা। কিন্তু আমাদের যে পাসবুক আছে, পাসবুক মানে হচ্ছে মনে করেন ব্যাংকের যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট অনুসারে একটা বই লেখা হয় সেটাকে পাসবই বলে। এই পাসবই অনুযায়ী কিন্তু এখানে আমাদের কত টাকা কম দেখাচ্ছে, 20,000 টাকা কম দেখাচ্ছে। কারণ কি? কারণ ব্যাংকে আসলে ওই টাকা এখন কালেক্ট করে না। তো এই যে বিভিন্ন সময়ের প্রেক্ষিতে ব্যাংকের পাসবুক মানে ব্যাংক স্টেটমেন্ট এবং ক্যাশ বুকের ব্যাংক কলাম, এই দুইটার মধ্যে যে গড় মিল দেখা দেয় এটা কি বলে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। বোঝা গেল? গড় মিলটা কোথায় হবে? একটা হচ্ছে ক্যাশ বুক এবং পাসবুকের যে ব্যবধান দেখা যায় সেটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। নগদান করে ব্যাংক কলাম এবং পাসবুক এই দুইটার ভিতরে বিবরণ করা হবে। দুইটা কি সেটা আমরা পরবর্তীতে দেখব। বুঝা গেল? এবার একটা জিনিস লক্ষ্য করেন, এবার হচ্ছে ইউজ অফ এ ব্যাংক। আমরা যখন ব্যাংককে আসলে কন্ট্রোলের প্রসিজার হিসেবে ব্যবহার করি সেটা আসলে নিয়মটা কেমন হবে। প্রথমে একটা জিনিস দেখেন, কন্ট্রিবিউটস টু গুড ইন্টারনাল কন্ট্রোল ওভার ক্যাশ। এখানে এই ক্ষেত্রে যখন আমরা ব্যাংকে ধরতেছি এখানে কি বলতেছে, মিনিমাইজ দ্য অ্যামাউন্ট অফ কারেন্সি অন হ্যান্ড, ক্রিয়েটস এ ডাবল রেকর্ড অফ ব্যাংক ট্রানজেকশনস আর ব্যাংক রিকনসিলিয়েশন। এখানে ব্যাংক রিকনসিলিয়েশনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এ দেখেন, মেকিং ব্যাংক ডিপোজিট, অথরাইজড এমপ্লয়ি শুড মেক ডিপোজিট। এখানে ব্যাংকের কিছু কোড আছে, ফ্রন্ট সাইড, রিভার্স সাইড, টোটাল। একটা জিনিস লক্ষ্য করেন তো, স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন না? এই পাশের যে বিষয়টা এটা কি ডিপোজিট টিকিট না? যে আপনি যখন ব্যাংকে কোনো টাকা জমা দিচ্ছেন তখন সেটার ডিপোজিট স্লিপ বলে যেটাকে। এবং তারপরে দেখেন এটা কি বলেন তো, এটা হচ্ছে চেক। আপনি চেকটা লিখতেছেন, চেকটা জমা দিচ্ছেন। এরপরে দেখেন এটা হচ্ছে ডেবিট মেমোরান্ডাম, ক্রেডিট মেমোরান্ডাম। আচ্ছা, এই পাশে যেটা স্টেটমেন্টটা দিছে এটা হচ্ছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট, বুঝতে পেরেছেন? তারপর রিকনসিলিয়েশন। এই ব্যাংক স্টেটমেন্ট বা অ্যাকাউন্ট স্টেটমেন্টকে আসলে পাস বই যেটা আছে সেটাকে আমরা বলে থাকি। আর এর আগে একটা জিনিস লক্ষ্য করেন, এটা হচ্ছে যখন আমরা কি করতেছি ব্যাংকে টাকা জমা দিচ্ছি। আচ্ছা, এইখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের এটা হচ্ছে ডিপোজিট মানে তো বোঝেন, ডিপোজিট মানে কি বলুন তো? জমা দেওয়া। হ্যাঁ, ব্যাংকে আপনি যে টাকাটা জমা দিচ্ছেন মানে এই দুইটার ভিতরে যে বিষয়টা আছে সেটা আমরা লক্ষ্য করি। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আসলে কি, সেটা হচ্ছে আমাদের নগদান হয়েছিল না? জি স্যার। ক্যাশ বুক, ক্যাশ বুক এরকম আমরা করতাম না? হ্যাঁ। এবং এখানে দেখবেন যে এখানে ডিসকাউন্ট ছিল, এখানে ব্যাংক স্টেটমেন্ট ছিল, এখানে ক্যাশ ছিল। আবার এই ক্রেডিট দিকেও ডিসকাউন্ট
দেখবেন আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে এখন, তখন দেখবেন প্রত্যেক মাস শেষে আপনার ওই অ্যাকাউন্টে কত ট্রানজ্যাকশন করা হয়েছে তার একটা স্টেটমেন্ট পাঠিয়ে দেবে, যে এত টাকা তুলেছেন, এত টাকা এখানে জমা দিয়েছেন, কি করেছেন না করেছেন, এত টাকা চার্জ দেওয়া হয়েছে, এখানে এত টাকা কাটা হয়েছে। তো এই যে পাসবুক বা ব্যাংক স্টেটমেন্টের আপনার যে ব্যালেন্স নাই, মনে করেন প্রত্যেক মাসে মানে এটা কি মাস, এপ্রিল মাস, এপ্রিল মাসে যা কিছু হয়েছে সেটা লিখবে যে মে মাসের 1 তারিখে পেয়ে গেছে। এপ্রিল মাসের 31 তারিখের আগে তারা নিতে পারে না, কারণ এপ্রিল মাসের একেবারে লাস্ট মিনিটেও তো আপনি একটা ট্রানজ্যাকশন করতে পারেন, এটাও তো ওই মাসেরই ট্রানজ্যাকশন। সুতরাং এই স্টেটমেন্টটা তারা দিবে, এপ্রিলের স্টেটমেন্টটা তারা দিবে মে মাসের হয়তো 1 তারিখে অথবা 2-3 তারিখে। তাহলে আপনাকে এখন মিলাতে হবে যে এপ্রিল মাসে আপনার যে কয় টাকা ব্যালেন্স ছিল, এপ্রিল মাসে মনে করেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স ছিল পাসবুক বা ব্যাংক স্টেটমেন্ট অনুসারে মনে করেন এখানে হচ্ছে 4,03,000 টাকা, ঠিক আছে। আর এইখানে যে ব্যাংক কলাম, এইখানে যদি মনে করেন আপনার এখানে তো আছে 2,03,000 টাকা, বুঝতে পারছেন? জি স্যার। তো এই যে মনে করেন আপনার বিষয়টা আছে, দুইটার ভিতরে কি মিলতেছে? না স্যার, মিলতেছে না। এই দুইটাকে মেলানোটাই হচ্ছে ব্যাংক রেকনসিলিয়েশন স্টেটমেন্ট। আপনার ক্যাশ বুকের ব্যাংক কলাম আর পাসবইয়ের বা ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স, এই দুইটার ভিতরে মিলানোটাই হচ্ছে কি হবে বলেন তো? ব্যাংক রেকনসিলিয়েশন স্টেটমেন্ট। আর বলেন তো নগদান বইয়ে নগদের সবসময় কোন ব্যালেন্স থাকে? ক্রেডিট ব্যালেন্স। নগদান বইয়ে সবসময় নগদ হিসাবে কোন ব্যালেন্স হয়? স্যার আমরা সাধারণত জানি যে এখানে বিপরীত নামটা থাকবে, আর টাকাটা আমাদের ক্যাশে করে, সেটা সমস্যা নেই। নগদান বইয়ে একটা ক্যাশ বুক, তো ক্যাশ বুকের ক্যাশ কলামে কোন ব্যালেন্স হবে সবসময়? ডেবিট ব্যালেন্স হবে না ক্রেডিট ব্যালেন্স হবে? ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স হবে। কারণ আমরা যখনই ক্যাশ পাবো তখন আমরা কোথায় লিখি? ক্যাশে ডেবিট পাশে লিখি। ডেবিট বেশি। সাপোজ সাইবার ইউনিভার্সিটি বা যে কেউ হচ্ছে কি করলো, পেমেন্ট পরিশোধ করলো, সাইবার ইউনিভার্সিটি মেক দ্য পেমেন্ট ফর টাকা 2 লাখ। এখন ওইটা আমরা কি করবো? সাইবার ডেটর্স যিনি থাকবেন তার নামটা এখানে লিখবো, আর সাইবার ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট লিখে নগদে ধরে আমরা কি করবো? 2 লক্ষ টাকা বসিয়ে দিব। এবং এটা যেহেতু একই সাথে ব্যাংক ক্যাশ বুক ইজ দ্য কম্বিনেশন অফ জার্নাল এন্ড লেজার, একই সাথে যেহেতু জার্নাল এবং লেজার উভয়ই, তাহলে হচ্ছে সরাসরি আমরা লেজারটা এখানে করে দিচ্ছি, ক্যাশ বুক কিন্তু সরাসরি লেজার, বুঝতে পারেন? কারণ কি আমরা নগদ হিসাবকে ডেবিট করতাম, নগদ হিসাবকে ডেবিট না করে সরাসরি নগদান ঘরটাকে 2 লক্ষ টাকাতে বাড়াই দিচ্ছি, তার বিপরীত পাশে নামটা দিই। এবং মনে রাখবেন আপনার নগদ ইনকামের বেশি বা নগদ আপনি যত ইনকাম করছেন তার বেশি 1 টাকাও তো আপনি মানে কি করতে পারবেন না, নগদ ব্যয় করতে পারবেন না, বাকিতে ব্যয় করতে পারবেন। এই কারণে নগদান করে সবসময় কিন্তু ডেবিট ব্যালেন্স পাই, কারণ আপনার 1 টাকাও কি করতে পারবেন না, আপনার বাকি থাকলে সেটা কিন্তু কি করে দেওয়া যায় না। আপনার আপনি কি মনে করেন আপনার পকেটে 100 টাকা আছে, আপনি কি নগদে এই 100 টাকার বাইরে 1 টাকা খরচ করতে পারবেন না, বাকিতে করতে পারবেন। এই জন্য নগদান করে সবসময় কিন্তু ডেবিট ব্যালেন্স। এবার যে বিষয়টা আছে এই দুটো বিষয় আমরা বুঝতে পারছি যে নগদান করে ব্যাংক কলামের ব্যালেন্স বা ব্যাংক কলামের যে ব্যালেন্সের ভালো একটা নাম লেখা, ব্যাংক কলামের যে ব্যালেন্স আছে এবং ব্যাংক স্টেটমেন্টে যে ব্যালেন্স আছে, এই দুটো ব্যালেন্সকে আমাদের কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে। এবং এইটা কখন হচ্ছে আমরা এটা উদাহরণ দিলাম যে মাসের শেষ তারিখে যখন আমরা টাকা জমা দিচ্ছি ব্যাংকে, ব্যাংকের ঘরে যখন আমরা টাকা জমা দিচ্ছি তখন ক্যাশ বুকে তো আমরা ব্যাংকের ঘর বাড়াই রাখছি, কিন্তু আমাদের কি ব্যাংকে টাকাটা কি করছে? এখন তো কালেক্ট করতে পারে না, চেকের টাকা ব্যাংক টাকা বাড়ায়নি, কিন্তু কি হয়েছে? আমরা ব্যাংক কলামে কিন্তু টাকা বাড়াই দিয়েছি। তো এরকম সময় কি হয়? এরকম সময় দেখবে যে ব্যাংক ব্যালেন্সের যে টাকা আসছে কিন্তু অরিজিনাল পাসবুক বা ব্যাংক স্টেটমেন্টে তার চেয়ে কম টাকা আসতেছে, এরকম ক্ষেত্রে। তো এইটাকে অ্যাডজাস্ট করার জন্য তখন আমরা ব্যাংকের করে টাকা জমা করি, কিছু সময় পে করি, এটা হচ্ছে ব্যাংক রেকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো দেখুন এটা হচ্ছে আমাদের ডিপোজিট স্লিপ। আমরা দেখবেন অনেক সময় পে অর্ডার করতে যাই বা বিভিন্ন সময় টাকা পাঠাতে গেলে আমাদের দিকে কিন্তু বিভিন্ন ব্যাংক, কোনো ব্যাংকে সাদা
দুইটা টার্ম বোঝা খুব জরুরি। একটা হচ্ছে দেখুন ডেবিট মেমোরান্ডাম আর একটা হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম। ডেবিট মেমোরান্ডাম হচ্ছে ব্যাংক সার্ভিস চার্জ। আপনার ডেবিট মেমোরান্ডাম বলতে সবসময় মনে রাখবেন সকল খরচ, আর ক্রেডিট মেমোরান্ডামটা হচ্ছে সকল আয়। এখন একটা খরচ আর কোনটা আয় এটা কোনটা বোঝেন? বোঝেন না? খরচ কোনটা আয় এটা যেহেতু বোঝেন, এখানে আরেকটা বিষয় আছে, যখন এইগুলো কখন হয় জানেন? ব্যাংকের স্টেটমেন্টে এইগুলো হয়। এই ব্যাংকের স্টেটমেন্টে এগুলো হওয়ার মানে কি দেখবেন যে ব্যাংকে যখন বিভিন্ন খরচগুলো কাটে ওরা কিন্তু আমাদেরকে নোটিফিকেশন দেয় না যে আমরা কিন্তু অমুক দিনে সে তোমার ব্যাংক থেকে এত টাকা কেটে নেব। ওরা দেখবেন সরাসরি কি করে, মানে কোনো প্রকার কথা ছাড়াই ভদ্র ভাষায় কেটে ফেলে। তারপরে একটা নোটিশ বা সিম্পল অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রেও কিন্তু কোনো কি করে না, নোটিফিকেশন দেয় না। কিন্তু ব্যাংক স্টেটমেন্ট যখন মান্থলি পাঠায় আফটার দ্য মান্থ, তখন কিন্তু ওখানে কিন্তু লেখা থাকে যে ব্যাংক সার্ভিস চার্জ এত টাকা বা কার্ড চার্জ এত টাকা, মেসেজ চার্জ এত টাকা, এখানে দিয়ে ওটা পাঠিয়ে দেয়। তো এই জিনিসগুলো ব্যাংক সাধারণত কেটে ফেলে, এই কারণে এই জিনিসগুলো আমাদের নগদান হয়ে প্রথমেই হিসাবভুক্ত হয় না। তো এই ডেবিট মেমোরান্ডাম হচ্ছে সকল খরচ, আর এই নট সাফিসিয়েন্ট ফান্ড এটা মানে কি বলেন তো? তহবিলের ঘাটতি নেই, মানে নট সাফিসিয়েন্ট ফান্ডস। নট সাফিসিয়েন্ট ফান্ডস মানে হলো আপনাকে যখন কেউ একটা চেক দিবে, ওই চেকটা দেওয়ার পরে আপনি কি করবেন, ওই চেকটা নিয়ে চলে যাবেন হচ্ছে ব্যাংকে জমা দিয়ে দিলেন আপনার। ব্যাংক আপনার পক্ষ থেকে ওই চেকটা কালেকশন করার জন্য ওই যে ব্যাংকের যে চেক দিচ্ছে ওই ব্যাংকে যাবে, যে দেখলো যে লোকটা আপনাকে চেকটা দিয়েছেন ওই লোকের ওই ব্যাংকে কোনো টাকা দেয় না, তখন ওটা হবে নট সাফিসিয়েন্ট ফান্ড। এবং এক্ষেত্রে দেখেন আপনি কিন্তু আপনার নগদান বইতে যখন ওই চেকটা ব্যাংকে জমা দিচ্ছেন, তখন কিন্তু নগদান বইতে যে চেক ব্যাংকে জমা দেওয়া হলো 20,000 টাকা, তখন কিন্তু আপনি নগদান বইয়ের ব্যালেন্স বাড়াই দিয়েছেন, যে নগদান বইয়ে ব্যাংকের ঘরে 20,000 টাকা অ্যাড করে দিয়েছেন। আসলে কি এখন অ্যাড হলো? ব্যাংক যখন টাকা কালেক্ট করতে গেল, যে দেখলো যে তার অ্যাকাউন্টে টাকাই নেই, তখন কি করতে হবে? এই 20,000 টাকা ওই যে আমাদের কি ছিল নগদের ক্যাশ বুকের ব্যাংকের ঘর থেকে বাদ দিতে হবে। বুঝে গেল? সবসময় মনে রাখবেন নট সাফিসিয়েন্ট ফান্ডস মানে হচ্ছে খরচ, মানে খরচ না, সবসময় এটা মনে রাখবেন নট সাফিসিয়েন্ট ফান্ড মানে তো বুঝতে পারছেন কনসেপ্টটা কি। এখন কনসেপ্টটা যদি বুঝতে পারেন তাহলে মনে রাখবেন যে এই জিনিসটা আমরা কোথায় বাড়ায় রাখছি, বাড়ায় রাখছি আমাদের ক্যাশ বইতে, ক্যাশ বইতে ব্যাংক ধরে, তাহলে ওইটাকে বাদ দিতে হবে। ক্রেডিট মেমোরান্ডাম মানে হচ্ছে কিছু ইনকাম। অনেক সময় দেখবেন আপনার ব্যাংকের ক্ষেত্রে কিছু আয় চলে আসে। আয় মানে হচ্ছে দেখবেন ব্যাংকে আপনি যদি কোনো সময় টাকা জমা দেন, টাকা জমা দিলে দেখবেন টাকা রাখেন ব্যাংকে, দেখবেন যদি ফিক্সড অ্যাকাউন্ট হয় বা হচ্ছে অন্যান্য কিছু অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু স্বল্প পরিমাণ কিছু ইন্টারেস্ট দিয়ে দেয়, দেখবেন ওই টাকা হচ্ছে এই আপনার কি ইন্টারেস্ট আর্ন। আর যদি মনে করেন আপনাকে কেউ না জানিয়ে সরাসরি মনে করেন নোটস রিসিভেবল, আর কিছু নোট রিসিভেবল থাকে না, এখন নোট রিসিভেবলের যে টাকাটা সেটা যদি মনে করেন যে আপনার কালেক্ট নোট রিসিভেবল। এখন নোট রিসিভেবল বলতে এটা আসলে বোঝাচ্ছে যদি ব্যাংক আপনার যে কোনো নোট রিসিভেবলের টাকাটা এটা জমা দিলে কিন্তু কালেক্ট নোট রিসিভেবলস। আচ্ছা, নোট রিসিভেবল মানে তো বোঝেন যেমন মনে করেন আপনি যে কোনো একটা জিনিসের টাকা পাবেন, সেই টাকাটার পক্ষ থেকে যখন আপনি কোনো নোট নিচ্ছেন সেটাই হচ্ছে যে নোট রিসিভেবল। অনেক সময় হয় কি এরা নোট রিসিভেবল কালেক্ট করলে আসলে টাকাটা আয় হিসেবে চলে আসবে। মনে রাখবেন ডেবিট মেমোরান্ডামটা হচ্ছে খরচ, আর ক্রেডিট মেমোরান্ডামটা হচ্ছে আপনার সকল আয়। এই জন্য নোট রিসিভেবলটা আমরা যদি করি তাহলে ওটা আয় হিসেবে থাকে। এরপরে এবার কিছু জিনিস দেখেন, রিকনসিলিয়েশন দ্য ব্যাংক অ্যাকাউন্ট। রিকনসাইল ব্যাংক ব্যালেন্স পার বুকস and balance per bank with the adjusted corrected cash balance. Reconciling items গুলো দেখেন, ডিপোজিট ইন ট্রানজিট। আমরা যখন 31 তারিখে কোনো কিছু জমা দিব তখন ওটা হবে ডিপোজিট ইন ট্রানজিট। কারণ হচ্ছে কি আমরা 31 তারিখে জমা দিচ্ছি, তার পরের মাসের প্রথম দিনে হয়তো ওই টাকাটা জমা হবে। আউটস্ট্যান্ডিং চেক মানে হচ্ছে এখানে আমরা আউটস্ট্যান্ডিং চেক মানে হচ্ছে কাউকে আমরা একটা চেক দিয়ে দিছি, সেই চেকের টাকাটা ব্যাংক আমাদের মধ্যে পরিশোধ করে দিবে বা সে আমার ব্যাংকে এসে ওই চেকটা জমা দিলে তার কাছে টাকাটা চলে যাবে। ব্যাংক মেমোরান্ডাম মানে বোঝেন যে ডেবিট মেমোরান্ডাম
হচ্ছে যে টাইম ল্যাপস। আপনি যেভাবে কাজ করবেন না কেন এই 31 তারিখের কিছু কিছু ক্ষেত্রে একটু টাইম ল্যাপস থেকেই যাবে। এরপর দেখেন রিকনসিলিয়েশন প্রসিডিউরস। আসলে রিকনসিলিয়েশন প্রসিডিউরসটা কেমন হবে? পার ব্যাংক স্টেটমেন্ট আর হচ্ছে পার বুকস। এই বুকস মানে কি বলেন তো? ক্যাশ বুক। আর ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট। এই বুক মানে হচ্ছে ক্যাশ বুক। ঠিক আছে, এখানে দেখুন অ্যাডজাস্টমেন্ট টু দ্য ব্যাংক ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট টু দ্য বুক ব্যালেন্স। বুক ব্যালেন্স মানে হচ্ছে ক্যাশ বুক। সর্বপ্রথম দেখেন আমাদের যেটা হচ্ছে কারেন্ট ব্যালেন্স। ডিপোজিট ইন ট্রানজিট। ডিপোজিট ইন ট্রানজিট মানে হলো আপনি ব্যাংকে একটা চেক জমা দিচ্ছেন। এখন ব্যাংক তো ওই টাকা যতক্ষণ কালেক্ট না করতে পারবে ততক্ষণ তো ব্যাংক আপনার পক্ষে কি করবে না, দেখাবে না। কিন্তু আপনার আপাতত হিসাবের বই মিল করার জন্য তখন আপনি কি করবেন, ওই ব্যাংক স্টেটমেন্টের সাথে ডিপোজিট ইন ট্রানজিট জমা অ্যাড করে দেবেন। বুঝা গেল? একইভাবে আউটস্ট্যান্ডিং চেকস হচ্ছে 31 তারিখে আপনি আপনার পাওনাদারকে যে চেকগুলো দিয়েছেন, দেখা গেল 31 তারিখে রাত 11:49 আপনি একটা চেক দিয়েছেন কাউকে। এখন ওই মুহূর্তে তো 1 মিনিটের ভিতরে ওই চেকটা ওরা জমা দিতে পারে না, পারছে না, পারেনি। তো আউটস্ট্যান্ডিং চেক মানে হচ্ছে ওই যে চেকের টাকা আপনি কাউকে দিয়ে দিয়েছেন, আপনি চেক দিয়ে দিয়েছেন, সে ব্যাংক থেকে ওই চেক দেখায় টাকা তুলে নিয়ে যাবে। এখনো তো সে ব্যাংকে টাকা ওইটা চেকটা জমা দিয়ে নাই, টাকাও তুলে নেয় নাই, এই কারণে ব্যাংক ওই টাকাটা কমায় রাখে নাই। কিন্তু অ্যাকুরেটলি আপনি তো কাউকে চেকটা দিয়ে দিয়েছেন, এই জন্য এই আউটস্ট্যান্ডিং চেকটা হচ্ছে আমাদের ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক ব্যালেন্স থেকে বাদ যাবে। এরপরে হচ্ছে যদি কোনো ভুল হয়ে থাকে, এই ভুল কম বেশি যে ভুলগুলো আসবে এইগুলোর জন্য আমরা যোগ দিয়েও রেকর্ড করে দেবো। বুঝা গেল? সব মিলে এখানে আমাদের কারেক্ট ব্যালেন্স চলে আসবে। এরপরে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট দ্য বুক ব্যালেন্স। এই বুক ব্যালেন্স মানে সবসময় মনে রাখবেন ক্যাশ বুক। ক্যাশ বুক মানে তো বুঝেন নগদান বই। আমাদের নগদান বইয়ে আসলে কত টাকা ব্যালেন্স ছিল সেটা। এটা হচ্ছে নোটস কালেক্টেড বাই ব্যাংকস। নোটস কালেক্টেড বাই ব্যাংক বলতে কি বুঝতে পারেন তো? আমরা অনেক সময় কি করি, ব্যাংকে একটা সংগ্রহ করছি, আমরা যে নোট রিসিভেবল, নোটস পেয়েবল, হ্যাঁ হ্যাঁ এটা জিনিস আছে না। এখন একটা জিনিস লক্ষ্য করেন, অনেক সময় যদি মনে করেন আমাদের নোট রিসিভেবল গুলো থাকে, এখন নোট রিসিভেবল যদি ব্যাংকে জমা হয় বা হচ্ছে কি হয় ব্যাংক কালেক্ট করে, সেক্ষেত্রে কিন্তু এটা আসে। এখন একটা জিনিস আগে দেখেন, নট সাফিসিয়েন্ট ফান্ড মানে কি, বাউন্স চেক, তার মানে আগে বাড়ায় গেছিলাম এখন কমাই দিল। চেক প্রিন্টিং আর আদার সার্ভিস চার্জেস, সকল সার্ভিস চার্জেস এখানে আসবে এবং প্লাস মাইনাস এরর্স এটা এখানে আসবে। আর নোটস কালেক্টেড বাই ফান্ড, এই ব্যাংক, এই বিষয়টা হলো এই টাকাটা তো মনে করেন আমরা জানতেছি না, ঠিক আছে? নোট যে কোনোভাবে আমাদের যে মনে করেন আমরা অনেকে কি করে আমাদেরকে নোটস দেয় না, যেমন যে নোটস পেয়েবল থাকে, নোটস রিসিভেবল থাকে, যে একটা নির্দিষ্ট সময় পরে তারা কি করবে আমাদেরকে এই পরিমাণ টাকা পরিশোধ করবে। এখন যদি কোনো কারণে যে কোনো মানে ব্যাংক সরাসরি কেউ যদি এসে কি করে আমাদের ব্যাংকে ওই নোটস কালেক্টেড বাই ব্যাংক, ওই নোটসের টাকা যদি ব্যাংকে জমা দিয়ে দেয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু নোটের টাকাগুলো কিন্তু একটা লিগাল প্রসিডিউরে আসতে পারে। আমাদের নোটস রিসিভেবল বা নোটস পেয়েবল আছে। যেমন দেখেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যখন আপনি স্যালারি পান, এই স্যালারি কি আপনাকে হাতে হাতে দিয়ে দেয়? ব্যাংকের মাধ্যমে। ব্যাংকের মাধ্যমে কেন দিয়ে বলেন তো? ডকুমেন্টস থাকে, ডকুমেন্টস থাকে, রাইট? আপনি যখন ওই নোটস রিসিভেবল বা নোটস পেয়েবল হবে না, তখন কিন্তু আপনার একটা ডকুমেন্ট হয়ে যায়। ওটা কিন্তু তখন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হয়ে যায়, কারণ ওটা ট্রান্সফারেবল হয়ে যায়, ওর একটা বৈধতা পেয়ে যায়। যেহেতু একটা বৈধতা পেয়ে যাচ্ছে, সেহেতু ওইটা এমন একটা ডকুমেন্টেশন প্রসিডিউরে যেতে হয় বা এমন একটা পদ্ধতি ধরতে হয় যে এই লিগাল ডকুমেন্টের সাপেক্ষে একটা মানে কেমন শক্ত প্রমাণ, স্ট্রং এভিডেন্স, স্ট্রং প্রুফ রাখতে হবে যে আমি তাকে কথা দিয়েছিলাম আমি টাকাটাকে এত সময় মতো পরিশোধ করব। এই কারণে ওই টাকা, ওই নোটের টাকাটা তখন তারা কি করে ব্যাংকে এসে জমা দিয়ে দেয়। যেমন মনে করেন আপনি হয়তো বা কেউ আপনাকে একটা নোটস রিসিভেবল দিচ্ছে, এখন সে যদি এসে আপনাকে টাকাটা দিয়ে দেয় ক্যাশে, আপনি হয়তো
হয়তো ভুলেও যেতে পারে, বা 2 দিন পরে বলতেও পারে যে না তুমি তো আমাকে টাকা দাও নাই, তখন কিন্তু আবার আপনি ওই নোটস নিয়ে যদি ওনার কাছে যাও কিন্তু টাকা দিতে লিগালি বাধ্য। সুতরাং এই ক্ষেত্রে করে কি, যখন নোট রিসিভেবল বা নোটস পেবেল হয় তখন যারা টাকাটা পরিশোধ করে ওরা ওই ব্যাংক অ্যাকাউন্টে পরিশোধ করে, এবং ব্যাংক অ্যাকাউন্টে যখন পরিশোধ করে তখন একটা রিসিপ্ট স্লিপ থাকে, ডিপোজিট স্লিপ থাকে। পরবর্তীতে যদি কোনো প্রশ্ন ওঠে তখন ওই ডিপোজিট স্লিপ দিলে কিন্তু ব্যাংক প্রমাণ দিতে পারে যে অমুক তারিখে সে এই ডিপোজিট স্লিপের সাপেক্ষে বা এই ডিপোজিট স্লিপের মাধ্যমে এত টাকা এখানে জমা দিচ্ছে। এর মাধ্যমে কিন্তু এই যে নোটসের একটা স্ট্রং প্রমাণ থেকে যাচ্ছে। তো এই কারণে মনে রাখবেন যে নোটসের যে টাকাগুলো, এই টাকাগুলো কিন্তু সকল ক্ষেত্রে দেখা যায় কি করে, যারা এই নোটসের টাকাগুলো পরিশোধ করবে ওরা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে। বোঝা গেল বিষয়? তো এই কারণে দেখবেন যে যখন কোনো নোটস আমাদের রিসিভেবল থাকে এবং এই নোটসটা যারা পে করবেন নোটসের অ্যামাউন্টটা, তারা কিন্তু ব্যাংকের মাধ্যমে এটা করবে, এবং ব্যাংকের মাধ্যমে যখন পে করতে যাবে তখন কিন্তু তারা হয়তো ব্যাংকের মাধ্যমে পে করে ওই স্লিপের কী করবে, একটা ফটোকপি করে ওটা হয়তো আমাদেরকে পাঠিয়ে দেবে যে দেখুন আপনাকে এই নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা কী করছি, নোটস পেমেন্টের টাকাটা পরিশোধ করে দিচ্ছি। তো এই কারণে দেখবেন প্রথমে যখন আসলে কী করবে, ও হয়তো বা ব্যাংকে নোটস রিসিভেবলের টাকাটা আমাদের দিয়ে দিল, দেখা গেল 31 তারিখে দিবে। এখন 31 তারিখে ওইটা দিয়ে দেখা যাচ্ছে ওই দিনই আর কী করতে পারলো না, আমাদেরকে জানাতে পারলো না। কিন্তু ব্যাংক তো আমাদেরকে যখন 1 তারিখে হচ্ছে স্টেটমেন্ট পাঠাবে তখন আমাদেরকে জানাই দেবে না। তো এই কারণে দেখবেন যে এরকম যখন আসতেছে, তো এরকম আসছে যে নোটস কালেক্টেড বাই ব্যাংক, যদি কোনো নোটস ব্যাংক কালেক্ট করে ওইটা তো আমরা কী করি না, ব্যাংকে তো যোগ হয়েছে, কারণ ব্যাংক তো টাকা পেয়ে গেছে, কিন্তু ও তো আমাদেরকে এখন জানাই নাই। তাহলে কী করতে হবে, আমাদের ক্যাশ বইয়ের সাথে যোগ করে দিতে হবে না? এই কারণে দেখুন এখানে ক্যাশ বইয়ের সাথে আমরা নোটস কালেক্টেড বাই ব্যাংক এটা যোগ করে দিচ্ছি। আচ্ছা, ক্যাশ বই মূলত কাস্টমাররা এভিডেন্স, ক্যাশ বইটা তো কাস্টমারের এভিডেন্স হিসেবে থাকে। ক্যাশ বই তো আমার বিজনেসের ক্যাশ বুক, বুঝতে পারেননি? আমরা পার ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট। আচ্ছা আচ্ছা, আমি এই জিনিসটাই ডাউট। ব্যাংকেই দেখেন ব্যাংক স্টেটমেন্ট বা পাসবুক মানে ব্যাংক স্টেটমেন্ট। ওই মাসের এই মাসের শেষ হয়ে যাওয়ার পরে পরের মাসের 1 তারিখে আমাদেরকে যে প্রত্যেক ডেট ওয়াইজ যে একটা ট্রানজ্যাকশন লিস্ট দেয় ওইটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। আর ক্যাশ বুক মানে হচ্ছে আমরা আমাদের প্রতিষ্ঠানে যে ক্যাশ বুক রাখি, যেমন 3 ভরা নগদান বই পড়ছি না, যে বইটা হচ্ছে ক্যাশ বুক। বুঝা গেল? এরপরে দেখবেন এখানে একটা অঙ্ক আছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের। এই অঙ্কটা আপনারা কি করবেন, একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে দেখবেন এখানে কিন্তু একটা আপনার কি হবে, কোশ্চেন আসছে। এই যে এখানে কিন্তু আপনার বইটা যে ব্যালেন্স রয়েছে এটা হচ্ছে কত, 204 টাকা 85 পয়সা, 204 টাকা 85 পয়সা। এখানে দেখবেন প্রথমে আমরা ব্যাংক স্টেটমেন্ট নিয়েছি, কারেক্টেড ব্যালেন্স আসছে কত, 204 টাকা 85 পয়সা। তারপরে আমরা ক্যাশ বুকের ব্যালেন্স নিয়েছি, আমাদের ক্যাশ বুকের যে ব্যালেন্স ছিল তার সাথে যোগ বিয়োগ করে আমাদের কত টাকা এসেছে, 204 টাকা 85 পয়সা। এবং দেখবেন এটা হচ্ছে আমাদের অঙ্ক, নিচে কেটে গেছে। আপনার বিষয়টা হচ্ছে যে একটু প্র্যাকটিস করবেন। আমাদের কাজ হচ্ছে আমাদের নেক্সট দিন এই শিটটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, এই গ্রুপ থেকে কিন্তু এই অঙ্কটা আপনি প্র্যাকটিস করবেন। তো আমাদের বইতে কিন্তু এই ব্যাংক রিকনসিলিয়েশন থেকে একটা চ্যাপ্টার থাকবে এবং একটা অঙ্ক থাকবে। বুঝতে পেরেছেন? কারণ প্রশ্নটা কি হলো? আচ্ছা, এগুলো টোটালি দিয়ে হ্যাঁ, পোর্টালে দিয়ে দিব, পোর্টালে দিয়ে দিলে আপনারা ওখান থেকে দিচ্ছেন। আর এখন কি কোনো প্রশ্ন আছে? না স্যার, প্রশ্ন চ্যাপ্টারটা কি এরকম দেবেন নাকি ফিগার চেঞ্জ থাকবে, আর হয়তো বা এখানে তো হুবহু দেওয়া আছে, হুবহু থাকবে না, কিছু চেঞ্জ থাকবে। স্যার আমি তো একলাই, আমি আরেকজন থাকবে, এখানে থেকে চেঞ্জ করলে তো চেঞ্জ হালকা পাতলা তো পরিমাণে চেঞ্জ থাকে, সেভাবে আর কি সমস্যা হয়। আর কাঠামোগত কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এটা হচ্ছে মোটামুটি আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের যে আলোচনা ছিল সেটা এ পর্যন্ত আসলো। তবে আমরা যদি একটু সামারি করে দিই, আমি জাস্ট এক মিনিট সামারি করে দিচ্ছি। সেটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের যে মূল বিষয়টা, সেটা হলো আমাদের এখানে একটা জিনিস আসতে হবে। এখানে লক্ষ্য করেন আমাদের ক্যাশ বইয়ে ব্যাংক কলামের ব্যালেন্স এবং হচ্ছে আমাদের ব্যাংক স্টেটমেন্টের যে ব্যালেন্স, এই দুটোর ভিতরে মিলকরণ করাকেই বলা হয় ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এবং দেখবেন এখানে ডেবিট মেমোরান্ডাম মানে হচ্ছে সকল প্রকার খরচ, আর ক্রেডিট মেমোরান্ডাম হচ্ছে সকল প্রকার আয়। এই বিষয়গুলো কোথা থেকে আসে, কারা করে? এটা হচ্ছে
নোটস কালেক্টেড বাই ব্যাংক মানে তো বোঝেন, ব্যাংক যখন নোট কালেক্ট করে তখন তো আমাদেরকে বলে না যে আমরা অমুক টাকা দিচ্ছি আপনার নামে, আপনি কি টাকাটা নেবেন। ব্যাংক তো তাকে বসে রেখে দেয়, ব্যাংকে যে টাকা নিতে যাবে আর যদি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ঠিক থাকে, নাম ঠিক থাকে, টাকা যে দিতে চাই ব্যাংক বলবে না যে না আপনি টাকা জমা দিতে পারবেন না, ব্যাংক বলবে ঠিক আছে আপনি দিয়ে যান। বুঝতে পারছেন? এখন মনে করেন আপনি যদি কারো নামে টাকা দেন, তো তার কি জানার দরকার আছে যে কে টাকা দিচ্ছে? দরকার আছে না, কোনো দরকার নেই। তো এই জন্য নোটস কালেক্টেড বাই ব্যাংক যখন হয় তখন কিন্তু ব্যাংকের সাথে কি করে না, সরাসরি লোকের সাথে যোগাযোগ করে বলে না আপনাকে কিন্তু ওরকম টাকা দিচ্ছে, আপনাকে রাখবো কিনা। এই কারণে কালেকশন যখন ব্যাংক নোট কালেকশন করে তখন কালেক্ট করে ফেলে, পরে জানানো যায় যে আমাদের অমুক কেউ কি করছে, টাকা সেই নোটের টাকাটা জমা দিচ্ছে। এই জন্য আমরা দেখি পরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এটা জমা দিচ্ছে। নট সাফিসিয়েন্ট ফান্ড বা বাউন্সড চেক, বাউন্সড চেক মানে হচ্ছে যেটা আসলে কোনো জায়গায় গিয়েছিল, কেউ চেক দিয়েছিল সেই টাকাটা আমরা পাইনি বা সেটা ব্যাংকে টাকা নেই। আর কিছু সার্ভিস চার্জেস, সার্ভিস চার্জেসগুলো এখানে আসে আর ব্যাংকিং রুলস। তো এই হচ্ছে যাবতীয় বিষয়। তারপরে আমরা কারেক্টেড ব্যালেন্স পাবো, তারপরে আমরা কারেক্টেড ব্যালেন্স পাবো। এই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের মূল বিষয় হচ্ছে সময়ের টাইম ল্যাগস, যেটাকে বলে সময়ের কিছু পরিক্রমায় বিভিন্ন সময় বিভিন্ন জিনিস কি হয়, রেকর্ড হইতে দেরি হয়। এই সময়ের পরিক্রমায় এই সঠিকভাবে রেকর্ড করার পদ্ধতিটাই হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ক্লিয়ার? আসলে বুঝতে পারছেন? সংশয় কথা। ওকে, আজকে পর্যন্তই।